alike. হঠাৎ করেই শহরে একটি ভয়ঙ্কর পিশাচের আগমন হয়, যে কিনা পুরো শহরকে তার অধীনে নিয়ে নিতে চেয়েছিল। সে চেয়েছিল পুরো শহর যেন তার মতো ভয়ঙ্কর ভ্যাম্পায়ারে পরিণত হয়। বলছিলাম 1975 সালে মুক্তিপ্রাপ্ত স্টিফেন কিং এর নোবেল স্লিম স্লটের ওপর ভিত্তি করে আমেরিকান হরর মুভি স্লিম স্লটের কথা, যেখানে একটি পুরো শহরের অধিকাংশ মানুষ ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গিয়েছিল। তবে কি সত্যি পুরো শহর সেই পিশাচের অধীনে চলে গিয়েছিল, নাকি এই অশুভ শক্তির বিনাশ হয়েছিল? সেটা জানতে হলে আমাদের পুরো মুভি এক্সপ্লেনেশনের সাথে থাকুন। মুভিটি শুরু হয় জেরুসালেম স্লট নামক একটি ছোট শহরকে দেখিয়ে, যেখানে বার্লো এবং স্ট্রাকার নামক একটি শপে আমরা দুইজন ব্যক্তিকে দেখতে পাই, যাদের মধ্যে একজনের নাম ছিল রিচার্ড স্ট্রেকার এবং অন্যজনের নাম ছিল মিস্টার স্নো। মিস্টার স্ট্রেকার একজন বিজনেসম্যান ছিলেন, যে কিছুদিন আগেই লন্ডন থেকে জেরুসালেম স্লট শহরে মুভ ইন করেছেন এবং এই শহরে একটি অ্যান্টিক শপ ওপেন করেছেন। এই মুভ ইনের কাজে মিস্টার স্নো তাকে সাহায্য করায় স্ট্রেকার তার কাছে আরো একবার সাহায্য চায়। সে বলে সন্ধ্যা 6টায় তার কাছে একটি বক্স আসবে, যেটা খুবই ভারী এবং পুরাতন। মিস্টার স্নো যেন সেই বক্সটি সাবধানে বাংলোতে পৌঁছে দেয়। তখন মিস্টার স্নো স্ট্রেকারকে জানায় হ্যাঁ, সে খুব সতর্কতার সঙ্গেই তার বক্সটি নতুন বাংলোতে পৌঁছে দিবে। স্ট্রেকার তখন মিস্টার স্নোকে জিজ্ঞেস করে সে কি তার নতুন বাংলোটি চেনে। তখন মিস্টার স্নো তাকে জানায় হ্যাঁ, তার নতুন বাংলোটি হচ্ছে মার্স্টেন হাউস। এটি জেরুসালেম স্লট শহরের সব থেকে নির্জন এবং ভৌতিক বাংলো। কিছু বছর পূর্বে এই বাংলোতে খুন হয়, যার কারণে শহরের মানুষ ধারণা করে এই বাংলোতে অলৌকিক কোন শক্তির বসবাস রয়েছে। ডেলিভারি এর জন্য স্ট্রাকের মিস্টার স্নোকে অ্যাডভান্স পেমেন্টও করেন। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা মার্স্টেন হাউসকে দেখতে পাই, যেখানে মিস্টার স্নো এবং একজন ড্রাইভার সে বক্সটা ডেলিভারি করতে আসে। সে মিস্টার স্নোকে বলতে থাকে তার দাদিমা তাদের গল্প শোনাতেন এই বাংলোটাকে নিয়ে। এই বাংলোর পুরাতন মালিক মিস্টার হুবার্ট মার্স্টেন তার স্ত্রীকে এই বাংলোতেই হত্যা করেছিলেন এবং নিজেও আত্মহত্যা করেছিলেন। তখন মিস্টার স্নো বলেন এটা শুধুমাত্র একটি গল্প। মিস্টার স্নো তখন হানকে হাউসের দরজা খোলার জন্য বলেন। মূলত মিস্টার স্নো মুখে মুখে হানকের বলা কথাগুলোকে অবিশ্বাস করলেও তিনি কোনো বিপদের সম্মুখীন হতে চাচ্ছিলেন না, তাই সে হানকে বাংলাতে যেতে বলে। এতে হানক বিরক্ত বোধ করে, সাথে প্রচুর ভয়ও পায়, কিন্তু সে কিছুই বলতে পারে না। হানক যখন বাংলোর দরজা খোলে তখন আমরা বাংলোর ভেতরের কিছু অংশ দেখতে পাই। গাড়ির লাল রঙের আলোতে বাংলোর ভেতরটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। অতঃপর মিস্টার স্নো এবং হানক মিলে বক্সটি বাংলোর ভেতরে নিয়ে যায়। এই কাজ করার সময় হান কিছুটা ভয় পায়, যার ফলে অসাবধানতার কারণে বক্সটি পড়ে যায়। ফলে বক্সটির কিছুটা অংশ ভেঙে যায় এবং বক্সের সে ভাঙা অংশ থেকে মাটি বের হতে থাকে। এটা দেখে তারা একটু অবাক হয়, কিন্তু তারা সেদিকে বিশেষ কোনো গুরুত্ব না দিয়ে বক্সটি ভেতরে রেখে আসে। বক্সটি রেখে ফিরে আসার সময় হঠাৎ মিস্টার স্নো কিছু আওয়াজ শুনতে পায় এবং সে সেখানেই থেমে যায়। মূলত এই অদ্ভুত ও ভৌতিক আওয়াজটা সেই পুরাতন ভাঙা বক্সটির থেকে আসছিল। সে অনুভব করে কেউ তাকে বক্সটির কাছে ডাকছে। আমরা তখন খুব অদ্ভুতভাবে মিস্টার স্নো এর চোখের রং পরিবর্তন হতে দেখি। তিনি এমনভাবে বক্সটির দিকে যেতে থাকেন যেন কোনো অলৌকিক শক্তি তাকে বক্সটির দিকে টানছে। এমন সময় পেছন থেকে হান মিস্টার স্নোকে ডেকে ওঠে এবং সাথে সাথে রুমের পরিবেশ আবারও আগের মতো হয়ে যায়। মিস্টার স্নো এবং হান খুব দ্রুত বাংলোর ভেতর থেকে বেরিয়ে যায় এবং বাংলোর দরজাটি বন্ধ করে দেয়। এই সময় অন্ধকারে আমরা কোনো কিছু খোলার অদ্ভুত আওয়াজের সাথে সাথে একটি বিকৃত এবং ভয়ঙ্কর চেহারা দেখতে পাই। পরবর্তী দৃশ্যে আমরা দিনের আলোতে মার্স্টেন হাউসকে দেখি, যেখানে আমরা বেন মেয়ার্স নামক একজন নোবেল রাইটারকে দেখতে পাই, যে অনেক বছর পরে জেরুসালেম স্লট এ ফিরে এসেছে। বেন নিজের গাড়িতে বসে মার্স্টেন হাউসকে দেখছিল। তখন তার সামনে একটা পুলিশ কর্মকর্তা আসে এবং তাকে
জিজ্ঞাসা করে তার কোনো সমস্যা হয়েছে কিনা, কারণ বেন অনেক সময় ধরে মার্স্টেন হাউসের সামনে ছিল। তখন বেন তাকে জানায় সে একজন নোবেল রাইটার এবং সে এখানে তার নতুন নোবেল লেখার জন্য কিছু ইন্সপিরেশনের জন্য এসেছে। সে তাকে আরো জানায় সে এখানেই ছোটবেলায় থাকতো। তখন পার্কিন্স তাকে বলে সে যেন খুব তাড়াতাড়ি তার কাজ শেষ করে। তখন বেন তাকে বলে সে খুব দ্রুতই এখান থেকে চলে যাবে। বেন সেখান থেকে সোজা রিয়েল এস্টেট অফিসে আসে, যাতে করে সে জেরুসালেম স্লট থাকার জন্য একটি বাংলো রেন্টে নিতে পারে। সেখানে সে সুজেন নাম একটি এজেন্টকে দেখতে পায় যে তারই লেখা নোবেল পড়ছিল। সুজেন বেনের অনেক বড় একজন ফ্যান ছিল, কিন্তু সুজেন তখন বেনকে দেখে চিনতে পারে না। তাই সে বেনকে বলে তাকে তার চেনা চেনা লাগছে। তখন বেন এগুলো বাদ দিতে বলে এবং তার হাতে থাকা বইয়ের দিকে ইশারা করে জানতে চায় বইটি কেমন। তখন সুজেন বলে বইটি অসাধারণ, যেটা একবার পড়ে শেষ করা সম্ভব না। এরপর বেন তাকে জানায় সে এই শহরে থাকার জন্য একটি বাংলো রেন্টে নিতে চায়। তাদের কথার মাঝখানে সুজেন এর বস চলে আসে। সে বেনকে বলে তারা তাকে কিভাবে সাহায্য করতে পারে। তখন বেন তাকে জিজ্ঞেস করে মার্স্টেন হাউসে কেউ থাকে কিনা, কারণ সে এখানে আসার সময় মার্স্টেন হাউসে কাউকে দেখেছে। সুজেন এর বস ল্যারি তাকে বলে কিছুদিন আগে একজন ব্যক্তি সে বাংলোটা কিনেছে। বেন যখন সে ব্যক্তি সম্পর্কে জানতে চায়, তখন ল্যারি তার সামনে থাকা একটি দোকানের দিকে ইশারা করে, যেটা ছিল মিস্টার স্ট্রেকারের দোকান। তাদের এই সকল কথাবার্তা শুনে সুজেন তখন বেনকে জিজ্ঞেস করে সে মার্স্টেন হাউসের কথা কেন জানতে চাইছে। এই প্রশ্নের উত্তরে বেন তাকে বলে সে ছোটবেলায় সেখানেই থাকতো। তার এই কথা শুনে সুজেন বলে এর জন্যই হয়তো তাকে এত চেনা চেনা লাগছে। এদের কথার মাধ্যমে ল্যারি বেন এর কাছে তার নাম জানতে চায়। তখন বেন তাকে বলে তার নাম বেন মেয়ার্স। এটা শোনার পর সুজেন বুঝতে পারে সে একটু আগে বেনের লেখা নোবেল পড়ছিল। এতে সে একটু লজ্জা পেয়ে যায়। তারা বেনের জন্য ইভা মেইলার নাম একটি অ্যাপার্টমেন্ট রেন্টে নিতে সাহায্য করে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা একটি স্ট্যানলি স্ট্রিট নামক একটি এলিমেন্টারি স্কুল দেখতে পাই, যেখানে 3টি বাচ্চা নিজেদের মধ্যে কথা বলছিল, যাদের নাম ছিল রালফ, মার্ক এবং রালফের বড় ভাই ড্যানি। যাদের কথার মধ্যে সেখানে একটি বুলি বাচ্চা চলে আসে এবং মার্ককে হিট করে। এরপর মার্কও রিচিকে মারতে থাকে, কিন্তু স্কুলের কেউ তাদের দিকে দেখছিল না। কিছু সময় পর আমরা মিস্টার বার্ক নামক একজন টিচারকে দেখতে পাই, যে তাদের লড়াই করতে দেখতে পায় এবং সে তাদের লড়াই করা থেকে থামায়। সে তাদের বলে তারা যেন দ্বিতীয়বার লড়াই না করে। স্কুল শেষ করে রালফ, মার্ক এবং ড্যানি তাদের বাসায় ফিরছিল। তখন তাদের পেছনের দিক থেকে স্ট্রাকের তাদের দিকে অদ্ভুতভাবে দেখতে থাকে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা বেনকে দেখতে পাই, যেখানে সে একটি লাইব্রেরিতে বসে মার্স্টেন হাউসের সকল তথ্য সংগ্রহ করছিল। আমরা সেখানে সুজেন এবং তার মা অ্যানকেও দেখতে পাই। লাইব্রেরিতে একজন লাইব্রেরিয়ান ছিল যে সুজেনের ফ্রেন্ড। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। তারা কথা বলার এক পর্যায়ে সেখানে বেনকে দেখতে পায়। এই সময় ম্যাভেল তাদের বলতে থাকে বেন যখন ছোট ছিল তখন একটি কার অ্যাক্সিডেন্টে তার মা বাবা মারা যায়। তারা বেনকে নিয়ে আরো অনেক কথা বলতে থাকে। সুজেন বলে আজ রাতে সে ড্রাইভিং এর জন্য যাবে। সে মূলত এই কথাটি বেনকে উদ্দেশ্য করে একটু জোরেই বলে। সুজেন সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা একটি রুমের দৃশ্য দেখতে পাই। সেই রুমে আমরা রালফ, মার্ক এবং ড্যানিকে দেখি, যারা রিচিকে নিয়ে কথা বলছিল। কিছু সময় পর ড্যানি বলে তাদের এখন বাসায় ফিরে যাওয়া উচিত, কারণ রালফ অন্ধকারে ভয় পায়। তখন রালফ বলে সে অন্ধকারে ভয় পায় না। তাদের কথা শুনে মার্ক বলে তাদের জন্য তার কাছে কিছু আছে। এটা বলে সে ড্যানির হাতে একটা হারমোনিকা দেয়। সে তাদের বলে যখন তারা অন্ধকারে ভয় পাবে তখন যেন এটা বাজায়, তাহলে তাদের ভয় দূর হয়ে যাবে।
দৃশ্য এখানেই পরিবর্তন হয় এবং আমরা বেন এবং সুজেনকে দেখতে পাই, যারা ড্রাইভ করে একটি সুন্দর পার্কিং এরিয়াতে এসেছিল। জায়গাটা অনেক বড় এবং সুন্দর থাকায় সেখানে আরো অনেক মানুষ ছিল। এ সময় সুজেন বেনকে বলে সে প্রায় প্রতি উইকেন্ডে এখানে আসে সানসেটিং দেখার জন্য। এরপর তারা নিজেদের মধ্যে আরো কথা বলতে থাকে। সুজেন বলে সে তাকে একটা সিক্রেট জায়গা দেখাতে চায়, যদি সে দেখতে চায় তো এটা বলে তারা সেখান থেকে অন্য কোথাও যেতে থাকে। এই সময় সেখানে সানসেটিং হতে থাকে, দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা রালফ এবং ড্যানিকে দেখতে পাই, যারা স্কুল শেষে সন্ধ্যায় বাসায় ফিরছিল। তখন তাদের সামনে স্ট্রাকের তার কার নিয়ে আসে এবং তাদের বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে, কিন্তু তারা তার সাথে যেতে চায় না। এটা শুনে স্ট্রাকার তাদের দিকে অদ্ভুতভাবে দেখতে থাকে। এরপর তারা আবারও বাসার উদ্দেশ্যে যেতে থাকে। বাসায় পৌঁছানোর জন্য তাদের একটি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো। অন্য দিনের মতো তারা আজও একই রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিল। এ সময় ড্যানি রালফের থেকে কিছুটা আগেই যাচ্ছিল। তখন স্ট্রাকের পেছন থেকে রালফকে কিডন্যাপ করে নিয়ে যায়। ড্যানি তখন জোরে জোরে রালফকে ডাকতে থাকে, কিন্তু রালফকে আর খুঁজে পায় না। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা বেন ও সুজেনকে দেখতে পাই, যারা একটি উঁচু স্থানে বসে সম্পূর্ণ পার্কিং এরিয়ার দৃশ্য দেখছিল। এ সময় বেন তাকে বলে ছোটবেলায় একটি কার অ্যাক্সিডেন্টে তার মা বাবা মারা যায়, যার কারণে সে এই শহর থেকে চলে গিয়েছিল। এরপর সে সুজেনের কাছে তার জীবনের গল্প জানতে চায়। তখন সুজেন বলে সে স্কুল শেষ করে বস্টনে থাকতো। কিছু বছর আগে সে তার বাবাকে সাহায্য করার জন্য এখানে আসে। 2 বছর আগে তার বাবা মারা যায়। এরপর সে বস্টনে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু তার অসুস্থ মাকে রেখে তার আর ফিরে যাওয়া হয়নি। অন্যদিকে আমরা স্ট্রাকারকে দেখতে পাই, যে রালফকে নিয়ে চলে আসে মার্স্টেন হাউসে। স্ট্রাকার তখন বলতে থাকে তার মাস্টার এর জন্য তাকে স্যাক্রিফাইস করতে হবে, না হলে এই শহরকে তেমন করা সম্ভব নয় যেমনটা তার মাস্টার চায়। তার মাস্টারকে ডাকতে থাকে। এখানে আমরা জানতে পারি এই মুভির মেইন ভিলেন ক্যারেক্টার আছে, তার নাম হলো বার্লো। সে খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী একটা ভ্যাম্পায়ার। সে বলতে থাকে, মাস্টার বার্লো, হে শয়তানের দেবতা, আমি স্ট্রাকার, আপনার একান্ত অনুগত দাস। আমি আপনার এই একটি বলিদান নিয়ে এসেছি। এটা বলার সাথে সাথে রুমের আলোগুলো নিচ থেকে নিভে যেতে থাকে। রালফ নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে এবং চিল্লানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তার মুখ বাঁধা থাকায় সে কোনো আওয়াজ করতে পারে না। এই সময় আমরা মোমবাতি হাতে বার্লোকে দেখতে পাই। বার্লোকে দেখে স্ট্রাকার রালফকে তার সামনে এগিয়ে দেয় এবং তার মুখের বাঁধন খুলে দেয়, যাতে তার মাস্টার রালফের বাঁচার জন্য করা চিৎকারগুলো শুনতে পায়। তখন সে প্রচন্ড ভয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকার যেন মার্স্টেন হাউসের প্রতিটি দেয়াল ভেদ করে বাহিরে প্রতিধ্বনিত হচ্ছিল। এরপর আমরা ভয়ঙ্কর কিছু আওয়াজের সাথে স্ট্রাকার এর মুখে রক্ত ছিটকে পড়তে দেখি। পরবর্তী দৃশ্যে সূর্যোদয়ের সাথে সাথে পুলিশ স্টেশন এর দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা কালহান নামক একজন ফাদারকে দেখি। সেখানে পার্কিন্স নামক সেই পুলিশ কর্মকর্তা আসে এবং ফাদারকে সেল থেকে বের করে সে তাকে জানায় কিছু সময় পূর্বে শহর থেকে একটি বাচ্চা নিখোঁজ হয়ে গেছে। তখন ফাদার তার কাছে জানতে চায় এ বিষয়ে তারা কতটা অ্যাকশন নিয়েছে। তখন পার্কিন্স তাকে বলে সে তাদের একটি সার্চ টিম বাচ্চাটিকে খোঁজার কাজে লাগিয়েছে, সে এখন এর থেকে বেশি কিছুই করতে পারবে না। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা শহরের কিছু মানুষকে দেখতে পাই, যারা রালফকে খুঁজছিল। যেখানে আমরা বেন এবং মিস্টার বোরকেকে দেখতে পাই। তিনি সেই টিচার ছিলেন যে বাচ্চাদের লড়াই করতে মানা করেছিল। একটু পর আমরা সেখানে সুজেনকেও দেখতে পাই, যে তাদের জানায় 1 সপ্তাহ
সপ্তাহ পরেও যখন রালফের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন পুলিশ কর্মকর্তারা এই কেসটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা এই কেসটাতে উপর মহল থেকে কোনো প্রকার সাহায্য পাচ্ছে না। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা বেনকে দেখি যে সুজানকে বাসায় পৌঁছে দিতে এসেছিল। সুজানের মা এন তাদের একসঙ্গে দেখতে পায় এবং কিছু না বলেই বাসার ভেতরে চলে যায়। এটা দেখে তখন সুজান বলে তার মা হয়তো তাদের একসাথে দেখে খুশি হয়নি। অন্যদিকে আমরা ড্যানিকে দেখি যে নিজের বিছানায় শুয়ে শুয়ে রালফের কথা ভাবছিল এবং রালফের বিছানা দিকে দেখছিল। এ সময় সে তাদের বাসার নিচ থেকে হারমোনিক এর টোন শুনতে পায়। এতে সে মনে করে হয়তো রালফ ফিরে এসেছে, তাই সে রালফকে খুঁজতে নিচে আসে, কিন্তু সে সেখানে কাউকে খুঁজে পায় না। খোঁজার এক পর্যায়ে সে একটি হারমোনিক খুঁজে পায় যেটা মার্ক তাদের দিয়েছিল। এ সময় হঠাৎ করে কেউ উপর থেকে ড্যানির উপর হামলা করে এবং তাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা ড্যানিকে হসপিটালে দেখতে পাই, যেখানে ডক্টর তার মা বাবাকে জানায় ড্যানি রক্ত স্বল্পতায় ভুগছে, তার শরীরে খুবই অল্প পরিমাণে রক্ত অবশিষ্ট আছে। আমরা ডক্টরের কথা এখানে নিশ্চিত হতে পারি ড্যানিয়ের ওপর যে হামলা করেছিল সে কোনো মানুষ নয়, একটা ভ্যাম্পায়ার ছিল, কারণ রক্ত স্বল্পতা ভ্যাম্পায়ারের আক্রমণের একটি লক্ষণ। পরবর্তী দৃশ্যে আমরা রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে হসপিটালে ড্যানির হুঁশ ফিরে আসে এবং সে তার হাত দিয়ে রক্তের ব্যাগটা ধরার চেষ্টা করে। তখন ড্যানি তার মায়ের ঘুম ভেঙে যায় এবং সে ড্যানিকে হুঁশে দেখে তার কাছে আসে। তখন ড্যানি বলে তার পিপাসা পেয়েছে। এটা শুনে তার মা নার্সকে ডাকতে ডাকতে রুমের বাহিরে যায় পানির জন্য। সে যখন ফিরে আসে তখন সে ড্যানিকে রক্তের ব্যাগ থেকে সরাসরি রক্ত খেতে দেখে প্রচন্ড জোরে চিৎকার দিয়ে ওঠে, আর এই রক্ত পান করা অবস্থাতেই ড্যানি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরবর্তী দৃশ্যে আমরা ফাদার এবং মাইক নামক একজন ব্যক্তিকে কবরস্থানে দেখতে পাই। ফাদার তখন মাইককে ড্যানির ফিনারেলের দায়িত্ব দেয়। এখানে আমরা শহরের আরো অনেক মানুষকে ড্যানির ফিনারেল করতে আসতে দেখি। এ সময় একটি গাছের নিচে বসে মাইক সেখানে ঘুমিয়ে যায়। তার যখন ঘুম ভাঙে তখন রাত হয়ে গিয়েছিল। এটা দেখে সে খুব দ্রুত ওঠে এবং ড্যানির কফিনকে মাটি চাপা দিতে থাকে। তখন হঠাৎ কফিনের মধ্য থেকে নক করার শব্দ আসে। এটা শুনে মাইক কফিনের দিকে এগিয়ে যায়। একটু পর কফিনের মধ্য থেকে জোরে জোরে ড্যানির চিৎকার ভেসে আসতে থাকে। তখন মাইক মনে করে ড্যানি হয়তো জীবিত আছে, তাই দ্রুত নিচে যায় এবং কফিনটা খোলে। তখন সে ড্যানির মৃতদেহ দেখতে পায়। এটা দেখে সে একটু ঘাবড়ে যায় এবং দ্রুত কফিনটি বন্ধ করে আবার কফিনটি মাটি চাপা দিতে থাকে। হঠাৎ কফিনের মধ্য থেকে ড্যানি হাওয়ায় উড়ে যায়। মাইক যখন দেখে কফিনটি খোলা এবং ড্যানির লাশ সেখানে নেই, তখন সে ড্যানিকে খুঁজতে থাকে। এ সময় ড্যানি মাইকের উপর হামলা করে এবং তাকে নিয়ে আবারও কফিনের মধ্যে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা বেন এবং মিস্টার বারকে একটি ক্লাসরুমে দেখতে পাই, যারা স্টুডেন্টদের সঙ্গে কথা বলছিল। পরবর্তী দৃশ্যে আমরা রাতের দৃশ্যকে দেখি, যেখানে ডেলস নামক একটি বারে আমরা বারকে দেখি, যেখানে অন্ধকারে একটি টেবিলে মাইক নামক সেই ছেলেটি বসেছিল। মিস্টার বার তার কাছে যায়, তখন জানতে চায় সে ঠিক আছে কিনা, কারণ মাইকের অবস্থা এবং ব্যবহার দুটোই অদ্ভুত ছিল। তখন মাইক তাকে জানায় সে অসুস্থ। এটা শুনে বার্ক তাকে বলে সে কবে থেকে অসুস্থ। তখন মাইক বলে তার ঠিক মনে নেই, তবে সে যখন ফিনারেল থেকে ফিরেছে তখন থেকে সে অসুস্থ। এটা শুনে বার্ক বলে সে কি ড্যানির ফিনারেল করেছে? তখন মাইক বলে তার কিছুই মনে নেই, তার শুধুমাত্র একটি কথা মনে আছে। এটা বলার পর তার চেহারায় আমরা কিছু ভয়ঙ্কর পরিবর্তন দেখতে পাই। এরপর মাইক জানায় সে খুবই অসুস্থ, সে বাড়ি যেতে চায়। এটা শুনে বার্ক তখন তাকে বলে এখন অনেক রাত হয়ে গিয়েছে, সে কাল সকালে তাকে ডক্টরের কাছে নিয়ে যাবে, ততক্ষণ সে তার সাথেই থাকবে। এরপর আমরা মিস্টার বার্কের বাড়ির দৃশ্য দেখতে পাই। বাড়িতে এসে মাইককে খাওয়ার জন্য মেডিসিন দেয়। এ সময় সে মাইকের গলায় বাইট মার্কস দেখতে পায় এবং সে মাইককে জিজ্ঞেস করে এটা কিসের দাগ। তখন মাইক তাকে জানায় সে জানে না, তার গলায় এই মার্ক
বার্কস তখন থেকে কিভাবে এসেছে। এটা শুনে বার্ক তখন কিছু একটা ভাবতে থাকে। এরপর আমরা মিস্টার বার্ককে চিন্তিতভাবে পায়চারি করতে দেখি। এ সময় ডোর নক করার সাথে সাথে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ হয়। এটা শুনে সে দ্রুত বাড়ির ভেতরে আসে, কিন্তু সে তার সামনে কিছুই দেখতে পায় না। হঠাৎ সে ওপরের দিকে তাকায় এবং সে কোনো মানুষের পা দেখতে পায়, যেন কাউকে জানালা দিয়ে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা বেন ও সুজেনকে দেখতে পাই। তাদের ফ্রেন্ডশিপ এখন রিলেশনশিপে পরিবর্তন হয়ে গিয়েছিল। এখানে আমরা ইভা নামক একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পাই, যে বেনকে বলে কেউ তার সাথে দেখা করতে এসেছে। বেন তখন তাকে বলে এত রাতে কে তার সাথে দেখা করতে এসেছে। তখন এভা বলে মিস্টার মার্ক তার সাথে দেখা করতে এসেছে। তখন সে নিচে হল রুমে তার জন্য অপেক্ষা করছে। কিছু সময় পর বেন ও সুজেন নিচে আসে এবং মিস্টার বার্ককে দেখতে পাই। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা বেন, সুজেন এবং বার্ককে তার বাসার সামনে দেখতে পাই। সে বেন এবং সুজেনকে তার মাইক এর সাথে দেখা হওয়া মাইকের গলার দাগ এবং জানালার সে অদ্ভুত ঘটনার কথা বলে এবং বলে আমার ধারণা মাইক হয়তো কোন জেসুস এ পরিণত হয়েছে। এরপর তারা তিনজন মাইকের রুমে আসে তাকে দেখার জন্য। মাইককে বিছানায় নিথরভাবে শুয়ে থাকতে দেখে সুজেন বলে তার মনে হচ্ছে না মাইক জীবিত আছে। এটা শুনে বার্ক তখন বেনকে জানালা বন্ধ করতে বলে এবং বেন জানালা বন্ধ করতে যায়। বার্ক তখন মাইকের পালস চেক করে। সে বুঝতে পারে মাইক আর জীবিত নাই। বেন তখন মাইকের দিকে এগিয়ে আসে এবং তার গলার দাগ আছে কিনা সেটা দেখার জন্য, কিন্তু সেখানে সে কিছুই দেখতে পায় না। কিন্তু তারা মাইকের বালিশে রক্তের একটি ফোঁটা দেখতে পায়। তখন বার্ক বলে লোক কাহিনী অনুসারে এ সকল দাগ মৃত্যুর পরে অদৃশ্য হয়ে যায় এবং মানুষ ভয়ঙ্কর কোনো মনস্টারে পরিণত হয়। এটা শুনে বেন তখন বলে তাদের মাইকের লাশ পুলিশের কাছে দেওয়া উচিত। কিছু সময় পর আমরা সেখানে পুলিশ এবং ডক্টরকে দেখতে পাই। তারা মাইকের বডি চেক করে এবং বলে তার মৃত্যু রক্ত স্বল্পতার কারণে হয়েছে। তখন বার্ক বলে মাইকের মৃত্যু কি সেই একইভাবে হয়েছে যেমন ভাবে ড্যানি মারা গিয়েছিল? তখন ডক্টর বলে হ্যাঁ, তাদের মৃত্যুর কারণ একই। তখন পুলিশ বলে মাইক আর ড্যানির মৃত্যুর মধ্যে কোনো কানেকশন আছে কি? তখন ডক্টর বলে আমি বুঝতে পারছি না। এটা শুনে সুজেন তখন ডক্টরকে জিজ্ঞেস করে এ বিষয়ে তার মতামত কি। ডক্টর বলে আপাতত এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারছি না। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা মার্ককে দেখতে পাই যে ঘুমিয়েছিল। এই সময় সে নক করার শব্দ শুনতে পায়। সে জানালার দিকে তাকায় এবং সে সেখানে কাউকে দেখতে পায় না। এতে সে প্রচুর ভয় পেয়ে জানালার পর্দা ফেলে দেয়। এ সময় ড্যানির ভয়ঙ্কর চেহারা দেখতে পায়। তার মুখে রক্ত লেগেছিল এবং চোখ দুটি আগুনের মতো জল জল করছিল। সে হাওয়ায় ভাসমান অবস্থায় ছিল। মার্ক এভাবে ড্যানিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন ড্যানি মার্ককে ডাকে এবং জানালা খোলার জন্য বলে, কিন্তু মার্ক তো ড্যানিকে দেখে। এতে মার্ক আরো ভয় পেয়ে যায়। তখন জানালার পর্দা আটকাতে যায়, কিন্তু সে ড্যানির চোখের দিকে তাকায়। তখন ড্যানি তাকে হিপনোটাইজ করে ফেলে, যার কারণে মার্ক জানালা খুলে দেয়। ড্যানি তখন জানালা দিয়ে রুমের মধ্যে আসে এবং মার্ককে বলে মাস্টার বার্লো তার সাথে দেখা করতে চায়। এটা বলে সে মার্কের দিকে এগিয়ে আসে। মার্ক ভয়ে পিছিয়ে যায়। তখন সে তার পড়ার টেবিলের কাছে চলে যায়। এ সময় সে টেবিলের উপর একটি ক্রস দেখতে পায়, যেটা হঠাৎই জ্বলে ওঠে। মার্ক যখন ক্রসটি জল জল করতে দেখে, সেটি ড্যানির শরীরে ছোঁয়ায়। এতে ড্যানি প্রচন্ড জোরে চিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মার্ক ওঠে এবং দ্রুত জানালা বন্ধ করে দেয়। এরপর সে তার কমিক বুক থেকে ভ্যাম্পায়ার সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা মিস্টার বারকে দেখতে পাই, যে তার বই থেকে ভ্যাম্পায়ার সম্পর্কে পড়ছিল। এ সময় সে কিছুর আওয়াজ শুনে টেবিল থেকে ওঠে
ওঠে এবং হঠাৎই তার সামনে মাইককে দেখতে পায়, যে তার ভ্যাম্পায়ার রূপে ছিল। সে টেবিল থেকে ক্রস উঠায় এবং মাইকের সামনে ধরে। এতে ক্রসটি জল করে ওঠে এবং মাইক কিছুটা দূরে ছিটকে পড়ে। ক্রস দেখে রেগে যায় এবং আবারও বার্কের ওপর হামলা করে, কিন্তু ক্রসের কারণে সে তার কিছুই করতে পারে না, তাই মাইক সেখান থেকে চলে যায়। বার্ক তখন ক্রস সাথে মাইককে খুঁজতে থাকে। এ সময় মাইক পেছন থেকে তার উপর হামলা করে, এতে তার হাত থেকে ক্রসটি পড়ে যায়। বার্ক যখন ক্রসটি আবারও নিতে যায়, তখন মাইক তার উপর আবার হামলা করে, এতে সে সিঁড়ি থেকে পড়ে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত পায়। এ সময় মাইক সিঁড়িতে নিচে নামতে থাকে। মিস্টার বার্ক বলে, মাস্টার বার্লো আপনার সাথে দেখা করতে চাই। মাইকের চেহারা তখন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। বার্ক নিজেকে বাঁচানোর জন্য তখন ক্রসটি খোঁজার চেষ্টা করে এবং সে পেয়ে যায়, যার জন্য সে বেঁচে যায় এবং মাইক সেখান থেকে পালিয়ে যায়। এরপর হসপিটালের দৃশ্য দেখতে পাই, যেখানে একটি নার্স ডক্টরকে বলছিল ড্যানির মা মিসেস মার্জুরিয়া গ্লিক মারা গিয়েছে, কিন্তু তার বডি নেওয়ার জন্য তার পরিবার এখানে উপস্থিত নাই। সে তাকে আরো বলে গতকাল হসপিটাল থেকে একটি লাশ নিখোঁজ হয়ে গিয়েছে। ডক্টর যখন মর্গে আসে, তখন সে বুঝতে পারে হসপিটাল থেকে মাইকের লাশ হারিয়ে গেছে। এটা দেখে সে মিস্টার বার্কের বাড়িতে আসে তাকে এ সম্পর্কে জানানোর জন্য, কিন্তু সে সেখানে গিয়ে দেখে মিস্টার বার্ক আহত অবস্থায় পড়েছিল। দৃশ্য পরিবর্তন হয় এবং বেন, সুজেন, ডক্টর এবং বার্কে একটি লাইব্রেরিতে দেখতে পায়। মিস্টার বার্ক সেখানে ভ্যাম্পায়ারদের দুর্বলতা সম্পর্কে পড়ছিল। সে তাদের বলে বিশ্বাসের শক্তি, কাঠের তৈরি হাতিয়ার, করুজ, সাদা গোলাপ এবং রসুন দ্বারা ভ্যাম্পায়ারদের মোকাবিলা করা সম্ভব। এখানে মিস্টার বার্ক ডক্টরকে ভ্যাম্পায়ার সম্পর্কে সবকিছু বলে, কিন্তু ডক্টর তার কথা বিশ্বাস করে না। এরপর মিস্টার বার্ক বলে স্ট্রেকার জবে থেকে জেরুসালেম স্লট শহরে এসেছে, তখন থেকেই এসব অদ্ভুত কর্মকাণ্ড হচ্ছে। তারা বুঝতে পেরেছিল এখানে যে মোস্ট পাওয়ারফুল ভ্যাম্পায়ার আছে তার নাম হলো বার্লো, আর স্ট্রেকারের শপের নামও ছিল স্ট্রেকার অ্যান্ড বার্লো, তাই তাদের পুরো সন্দেহ স্ট্রেকারের উপর যায়। এরপর আমরা মিস্টার বার্ককে দেখতে পাই, যে রাস্তায় দাঁড়িয়ে স্ট্রেকারকে দেখছিল। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা একটি কাঠের গজাল হাতে মার্ককে দেখতে পাই, যে মার্চটন হাউসের সামনে দাঁড়িয়েছিল। মার্ক হাউসের দরজা খোলে এবং ভেতরে প্রবেশ করে চারপাশের সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। এ সময় পেছন থেকে হঠাৎ মিস্টার বার্ক তার কাঁধে হাত রাখে এবং মার্ককে সেখান থেকে চলে যেতে বলে। তাদের কথার মধ্যে কেউ একজন হাউসের দরজাটা বন্ধ করে দেয়, যার ফলে ভেতরের পরিবেশটা পুরোপুরি অন্ধকার হয়ে যায়। বার্ক একটি মোমবাতি জ্বালিয়ে সেখান থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। এ সময় বার্লো তার কফিন থেকে বেরিয়ে আসে। এর মধ্যে মিস্টার বার্ক এবং মার্কও বাইরে যাওয়ার রাস্তা পেয়ে যায়। বার্ক মিস্টার মার্কে উপরে যেতে সাহায্য করে। এর মধ্যে তার হাত থেকে মোমবাতিটি পড়ে যায় এবং হঠাৎই রুমের আলো সব চলে ওঠে এবং আমরা বার্লোকে দেখি যে মিস্টার বার্কের উপর হামলা করে। তখন উপর থেকে মার্কেও কেউ নিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা সুজেন ও ডক্টরকে দেখতে পাই। তারা সেখানে ড্যানির মা মার্জোরিয়া এর মৃত লাশের সাথে ছিল। তারা দেখতে চাচ্ছিল যে সত্যি সত্যি মৃত মানুষ রাতের অন্ধকারে জীবিত হচ্ছে কিনা। যেহেতু ড্যানির ফিনারেল হয়ে গিয়েছিল এবং মাইকের লাশ উধাও, তাই তারা মার্জোরিয়া লাশ দিয়েই তাদের সন্দেহ দূর করার সিদ্ধান্ত নেয়। কিছু সময় পর হঠাৎ মার্জোরিয়া এর মৃত শরীর রেসপন্স করতে শুরু করে এবং সে ড্যানিকে খুঁজতে থাকে। এটা দেখে তারা প্রচুর ভয় পেয়ে যায় এবং দুটি লাঠির সাহায্যে ক্রস বানায় তাদের রক্ষার জন্য, কিন্তু ক্রসটি কোনো কাজ করছিল না। সুজেন তখন কোন রকমে ব্যাগের থেকে টেপটি বের করে ক্রস বানাতে থাকে, সাথে বাইবেলের কিছু অংশ পাঠ করতে থাকে। এটা শুনে মার্জোরিয়া জোরে জোরে হাসতে থাকে। তারা ক্রসটি বানাতে সক্ষম হয় এবং সেটা দিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ সেটা ভেঙে যায়। এতে মার্জোরিয়া তখন ডক্টরের ওপর হামলা করে। ডক্টর নিজেকে বাঁচানোর জন্য তার শরীরে ছুরি দিয়ে
দিয়ে আঘাত করে। এর মধ্যে সুজেন পুনরায় ক্রসটি তৈরি করে এবং সেটা দিয়ে মার্জুরিয়ার ওপর হামলা করে। এতে সে জোরে চিৎকার দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। এরপর ডক্টর সুজেনকে তার ব্যাগ দিতে বলে, কারণ তার ব্যাগে এমন একটি ওষুধ ছিল যা তাকে যে কোনো পশুর বিষ থেকে রক্ষা করতে পারে। সুজেন তাকে ওষুধটি নিতে সাহায্য করে। এরপর তারা ক্রস এবং বাইবেলের কিছু অংশ পড়তে পড়তে এটা পরীক্ষা করে যে ডক্টর ক্যাডি ডক্টর ভ্যাম্পায়ার এর রূপে পরিণত হয়েছে কিনা, কিন্তু ডক্টরের ভাগ্য ভালো ছিল যার কারণে সে বেঁচে যায়। এরপর তারা মিস্টার বার্কের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। তারা যখন গাড়ি থেকে নামতে যায় তখন মাইককে মিস্টার বার্কের বাড়ির ছাদে বসে থাকতে দেখে, যে তাদের দিকেই দেখছিল। তারা এতে ধারণা করতে পারে মিস্টার বার্ক হয়তো আর জীবিত নাই, তাই তারা সেখান থেকে চলে যায়। এরপর আমরা মার্স্টন হাউসে হাত পা বাঁধা অবস্থায় বার্ককে দেখতে পাই, যে নিজেকে বাঁধন থেকে মুক্ত করার চেষ্টা করছিল। অন্যদিকে আমরা স্ট্রেকারকে দেখতে পাই, যে জোরে জোরে বলছিল, মাস্টার বার্লো যেমন চেয়েছিল এই শহর ধীরে ধীরে তেমন রূপ ধারণ করেছে, কারণ তাদের উদ্দেশ্য খুব দ্রুত পূরণ হতে চলেছে। মার্ক ততক্ষণে নিজেকে বাঁধনমুক্ত করতে সক্ষম হয় এবং পেছন থেকে স্ট্রেকারের ওপর হামলা করে এবং তাকে হত্যা করে সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা বেন, সুজেন, ডক্টরকে দেখতে পাই, যারা ফাদারের কাছে ভ্যাম্পায়ার সম্পর্কে কথা বলছিল। তখন ফাদার বলে তার কাছে এখন আর এতটা শক্তি অবশিষ্ট নেই যে সে সকল প্রকার খারাপ আত্মা থেকে মানুষকে রক্ষা করতে পারবে। তাদের কথার মধ্যে সেখানে মার্ক উপস্থিত হয়। এ সময় মার্ককে দেখে তারা একটু অবাক হয়। মার্ক গির্জার ভেতরে এসে বলে মিস্টার বার্ক আর জীবিত নেই। এরপর সে তার ব্যাগ থেকে একটি পানির বোতল বের করে গির্জাতে রাখা পানি সে বোতলের মধ্যে নিতে থাকে। সে তাদের উদ্দেশ্যে বলে তার ধারণা বার্লো হচ্ছে ভ্যাম্পায়ার্সদের হেড এবং স্ট্রেকার তার কথা মতো সকল কাজ করত। তখন বেন বলে সে কি স্ট্রেকারকে মেরে ফেলেছে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা তাদের 5 জনকে মার্স্টন হাউসে প্রবেশ করে চারিদিকে পর্যবেক্ষণ করতে দেখি। এর মধ্যে ফাদার মার্ককে বলে যে বডি কোথায়। তখন মার্ক উপরের দিকে ইশারা করে। হঠাৎ একটি দরজা নিচ থেকে খুলে যায় এবং মার্ক বলে এটাই সেই জায়গা যেখানে সে শেষবারের মতো বার্লো এবং মিস্টার বার্কে দেখেছিল। এরপর আমরা তাদের সবাইকে একটি অন্ধকার রুমে দেখতে পাই। সেখানে সারিবদ্ধভাবে কাচের বোতল সাজিয়ে রাখা ছিল এবং অদ্ভুতভাবে শ্বাস প্রশ্বাসের আওয়াজ হচ্ছিল। এরই মধ্যে ভ্যাম্পায়ার রূপে মিস্টার বার্ক তাদের উপর হামলা করে। ফাদার এবং সুজেন তখন রুমের জানালা খুললে সেখান থেকে আসা আলোতে মিস্টার বার্কের শরীর জ্বলতে থাকে। তখন সুজেন বেনের দিকে একটি কাঠের গজাল এগিয়ে দেয় মিস্টার বার্ককে মারার জন্য। বেন সে গজালটি দিয়ে মিস্টার বার্কের বুক বরাবর আঘাত করে। এরপর তারা দ্রুত হাউস থেকে বেরিয়ে আসে। তাদের উপর আবারও হামলা হতে পারে ভেবে তারা সিদ্ধান্ত নেয় তারা গির্জার ভেতরে রাতটা থাকবে। সুজেন তখন বলে তার মা বাড়িতে একা আছে, তাকে তার মায়ের কাছে যেতে হবে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা জনমানবহীন শহরের দৃশ্য দেখতে পাই। সেখানে শহরের অর্ধেকের বেশি মানুষ ভ্যাম্পায়ার্সে রূপান্তর হয়ে গিয়েছিল এবং তারা জীবিত ছিল। তারা তাদের জীবন বাঁচাতে শহর ছেড়ে পালিয়ে গিয়েছে। এরপর আমরা সুজেনের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে সুজেনের মা অ্যান সুজেন এর সাথে বেনকে দেখে খুব রেগে যায়। এতে বেন সেখান থেকে চলে আসে এবং বাহিরে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে। অ্যান তখন বলে সে সুজেনকে কারোর সাথে দেখা করাতে চায়। তখন সুজেন বলে কে সেই ব্যক্তি।
তখন অ্যান বলে, মাস্টার বার্লো। এ সময় একটা ভ্যাম্পায়ার সুজানকে আঘাত করে। সুজানের চিৎকার শুনে বেন ভিতরে আসে এবং সুজানকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। এতে অ্যান প্রচুর রেগে যায় এবং বন্দুক হাতে তাদের পিছু করতে থাকে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা মার্কের ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে ফাদার এসেছিল তাদের সবাইকে গির্জাতে নিয়ে যাওয়ার জন্য। সে মার্কের ফ্যামিলিকে ভ্যাম্পায়ার সম্পর্কে সবকিছু বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। এ সময় হঠাৎ তাদের দরজায় কেউ আসে। তখন মার্কের বাবা কে এসেছে এটা দেখতে বাহিরে যায়। এ সময় বার্লো হঠাৎ বাড়ির মধ্যে চলে আসে এবং মার্কের মাকে মেরে ফেলে। এ সময় মার্কের বাবা বাড়ির ভেতরে আসে এবং তাকেও কোনো ভ্যাম্পায়ার্স আঘাত করেছিল। ফাদার তখন নিজেকে বাঁচানোর জন্য ক্রস ব্যবহার করেন, কিন্তু বার্লো অধিক শক্তি থাকায় ক্রস ফাদারকে রক্ষা করতে পারে না এবং সে সেখানেই মারা যায়। মার্ক কোন রকমে বাড়ি থেকে পালিয়ে একটি গাছের ওপর বানানো বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। তখন আশেপাশে থেকে ছোট বাচ্চা ভ্যাম্পায়ার্স গুলো তার নাম ধরে ডাকতে থাকে এবং একটি ভ্যাম্পায়ার বাচ্চা তার উপর হামলা করতে আসে। তখন মার্ক একটি লাঠির সাহায্যে তাকে আঘাত করে এবং নিচের দরজা বন্ধ করে কাঁদতে থাকে, কারণ তার চোখের সামনেই সে তার মা বাবার ভয়ঙ্কর মৃত দেখতে পেয়েছিল। এরপর আমরা বেন এবং সুজেনকে দেখি। বেন সুজেনকে বাঁচানোর জন্য ডক্টরের কাছে আসে। ডক্টর গির্জার ভেতরেই ছিল। তখন গির্জাতে রেখে ডক্টরের কাছে সাহায্য চায়, কিন্তু ডক্টর বলে সে অনেক দেরি করে ফেলেছে। সুজেন অলরেডি ভ্যাম্পায়ারে রূপান্তর হয়ে গিয়েছে। এটা বেন বিশ্বাস করে না এবং আবারও ডক্টরের কাছে সাহায্য চায়। এ সময় ডক্টর তার কাছে থাকা কাঠের গজালটি দিয়ে সুজেনকে মারতে চায় এবং এটা দেখে বেন কিছুটা রেগে যায়। এরপর হঠাৎ সুজেন বেনকে আঘাত করে এবং গির্জা থেকে পালিয়ে যায়। বেনও তার পিছু পিছু দৌড়ে গির্জা থেকে বেরিয়ে আসে, সুজেনকে খুঁজতে থাকে। তখন বেন এর আশেপাশে অনেকগুলো ভ্যাম্পায়ার্সদের দেখতে পায়। তখন বেন নিজের আশেপাশে এত ভ্যাম্পায়ার্স দেখে গির্জার দিকে দৌড়াতে থাকে। সে কিছুটা কাছাকাছি আসতে ভ্যাম্পায়ার বেনকে ধরে ফেলে। তখন তাকে গির্জার উপরের দিকে উড়িয়ে নিয়ে যায়, কিন্তু বেন গজালের সাহায্যে সেই ভ্যাম্পায়ারকে মেরে ফেলেছে। এরপর বেন আশেপাশে তাকিয়ে দেখে বাকি ভ্যাম্পায়ার্স গুলো তার খুব কাছে চলে এসেছে। এতে সে আবার গির্জার ভেতরে যেতে থাকে। তখন ডক্টর ক্রস হাতে গির্জা থেকে বেরিয়ে আসে এবং বেনকে ভেতরে যেতে সাহায্য করে। ভেতরে আসার পর বেন ডক্টরকে বলে সুজেনের মা অ্যান এখন বার্লো এর নতুন দাস। এরপর সে জানতে চায় মার্ক এবং ফাদার কোথায়। তখন ডক্টর বলে তারা গির্জাতে ফিরে আসেনি। এ সময় গির্জার জানালা ভেদ করে একটি লাশ ভিতরে এসে পড়ে। দৃশ্য পরিবর্তন হয় এবং বেন ও ডক্টরকে মার্কের বাসায় দেখতে পায়। সেখানে তারা মার্কের বাবা মায়ের সাথে ফাদার এর লাশও দেখতে পায়। বেন সেখান থেকে একটি চিঠি পায়। এটা দেখে তার ধারণা করে হয়তোবা মার্ক এখনো জীবিত আছে। চিঠিতে লেখা ছিল মার্ক বার্লোকে মারার জন্য যাচ্ছে। এরপর আমরা মার্কে দেখতে পাই যে স্ট্রেকারের সেই অ্যান্টিক শপে আসে। ভেতরে আসার পর ড্যানি তার উপর হামলা করে, কিন্তু মার্ক তাকে মেরে ফেলে। এরপর সে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তায় তার সাথে বেন এবং ডক্টরের সাথে দেখা হয়। তারা সিদ্ধান্ত নেয় তারা সকল ভ্যাম্পায়ার্সদের মেরে ফেলবে, কিন্তু দিনের আলোতে তারা তাদের কোথায় খুঁজবে সেটা ভাবতে থাকে। এ সময় বেন লক্ষ্য করে শহরের কোথাও কোনো গাড়ি নেই। এটা দেখে সে বলে তারা হয়তোবা সূর্যের আলো থেকে বাঁচতে গাড়ির মধ্যে লুকিয়ে আছে। এরপর বেন বলে সে হয়তো জানে গাড়িগুলো কোথায় আছে। এরপর আমরা তাদের সেই পার্কিং এরিয়াতে দেখতে পাই। এখানে একটি কারের মধ্যে সে সুজেনকে দেখতে পায়। তারা যেহেতু সকল ভ্যাম্পায়ার্সকে মারার সিদ্ধান্ত নিয়েছে, তাই তার সুজেনকেও মারতে হবে, কিন্তু বেন নিজ হাতে সুজেনকে কখনো মারতে পারবে না। তাই ডক্টর তখন সুজেনকে মারতে চায়। এ সময় অ্যান তাদের উপর গুলি চালায়, যার ফলে ডক্টর সেখানেই মারা যায়। এরপর অ্যান বেনের উপর হামলা করে। এ সময় আবার সেখানে সূর্যাস্ত শুরু হয় এবং সকল ভ্যাম্পায়ার্স গাড়ি থেকে বেরিয়ে আসে। বেন এবং মার্ক
মার্ক কোনো রকমে নিজেদের বাঁচানোর চেষ্টা করতে থাকে। তারা ভ্যাম্পায়ার্সদের থেকে বাঁচার জন্য যেখানে আলো অবশিষ্ট ছিল সেখানে যেতে থাকে। মার্ক আলোতে চলে গেলেও বেনকে একটি ভ্যাম্পায়ার আক্রমণ করে। বেন তাকে মেরে ফেলে এবং আবার আলোর দিকে যেতে থাকে। এ সময় অনেকগুলো ভ্যাম্পায়ার্স বেনের ওপর একসাথে হামলা করে। এটা দেখে মার্ক তখন একটি গাড়ির সাহায্যে সেখানে থাকা বড় বোর্ডটি ভেঙে ফেলে, যার ফলে সূর্যের আলো ভ্যাম্পায়ার্সদের ওপর পড়তেই তাদের শরীরে আগুন ধরে যায়। এর মধ্যে অ্যান আবারও বেনের ওপর হামলা করতে থাকে। তখন মার্ক অ্যানকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়, এতে সে সেখানেই মারা যায়। এরপর তারা বার্লো এর কফিন খুঁজতে থাকে, কারণ সূর্যাস্তের আর কিছু সময় বাকি ছিল। এরপর তারা একটি ট্রাকের মধ্যে কফিনটি খুঁজে পায়। তারা সেটি বাইরে বের করে এবং খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু তারা কফিনটি খুলতে পারে না এবং সূর্যাস্ত হয়ে যায়। সূর্যাস্তের সাথে সাথেই বার্লো কফিন থেকে বেরিয়ে আসে। বার্লোকে বেরিয়ে আসতে দেখে তারা একটি রুমে লুকিয়ে পড়ে, কিন্তু তখন পেছন থেকে সুজেন তাদের উপর হামলা করে। বেন তখন সুজেনের সাথে লড়াই করতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে বেন ইলেকট্রনিক বোর্ডের সঙ্গে ধাক্কা খায়, যার কারণে সেখানে থাকা সকল লাইট জ্বলে ওঠে। এই আলোতে মার্ক বার্লোকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। অন্যদিকে বেন এবং সুজেন এর লড়াইয়ের এক পর্যায়ে বেন সুজেনকে মেরে ফেলে এবং বাহিরে বেরিয়ে মার্ক এবং বার্লোকে খুঁজতে থাকে। মার্ক বার্লোর কাছ থেকে বাঁচতে একটি গাড়ি নিতে চলে আসে। বার্লো তখন হাত দিয়ে ওপর থেকে মার্কের ওপর হামলা করতে থাকে। এক পর্যায়ে বার্লো মার্কে ধরে ফেলে এবং সে মার্ককে মারতেই যাচ্ছিল। তখন বেন বার্লো এর মুখের মধ্যে কাঠের গজাল ঢুকিয়ে দেয়, যার কারণে সে মার্কে ছেড়ে দেয়। এরপর বেন গজাল দ্বারা আঘাত করে, এতে বাকি ভ্যাম্পায়ারদের মতো বার্লো ও মারা যায়। এরপর আমরা বেন এবং মার্ককে কারের মধ্যে দেখতে পাই। এখন মার্ক বেনকে বলে তার কি মনে হচ্ছে, সব ভ্যাম্পায়ার্স গুলো কি মারা গিয়েছে? তখন বেন বলে হয়তো। তখন মার্ক বলে তাহলে এখন আমাদের কি করা উচিত? এটা শুনে বেন বলে এই শহরে কেউই জীবিত নেই, তাই এখানে থেকে আমরা কি করব? এটা বলে তারা এই শহরকে বিদায় জানিয়ে চলে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।